ভাই, এই দৃশ্য দেখব কখনো আমি এটা চিন্তা করিনি। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হোক সে 7 নম্বর বা 8 নম্বর বা 9 নম্বর ব্যাটসম্যান, মানে আমি বোঝাতে যাচ্ছি যে টেইল্যান্ডার, তারা বাংলাদেশের একজন বলারের পেসের ভয়ে ক্রিজ ছেড়ে পিছনে চলে যাবে, মানে বলের লাইন থেকে সরে যাবে ভয় পেয়ে, এটা আমি কখনো কল্পনাও করতে পারি না। কেননা টেইল্যান্ডার হোক আর যাই হোক, অস্ট্রেলিয়ানই, তাদের কোনো ভয় ডর থাকে না। আর যেহেতু তারা অনেক লম্বা, শক্তিশালী, এবং তারা তাদের নিজের দেশে বাউন্সি এবং পেস উইকেটে খেলে অভ্যস্ত, সো এইসব বল তাদের সবসময় তারা ফেস করে। কিন্তু নাহিদ রানার বলে তারা ভয়ে লাইন ছেড়ে পিছনের দিকে লেগ স্ট্যাম্পের দিকে সরে যাচ্ছে বল থেকে গা বাঁচানোর জন্য, এটা আমি চিন্তাই করতে পারি নাই কোনো দিন, যে বাংলাদেশের কোনো বলারের পেসে ভয় পেয়ে অস্ট্রেলিয়ার মতন দলের প্লেয়াররা ভয় পাবে। অসাধারণ একটা ম্যাচ আজকে আমরা দেখলাম বাংলাদেশের। সবাই ধারণা করছিল যে পাকিস্তান যেই ক্রিকেট স্ট্র্যাটেজি নিয়ে অস্ট্রেলিয়াকে পাকিস্তানের মাটিতে হারালো, যদিও খুব কষ্টার্জিত জয় ছিল। প্রথম ম্যাচ জেতার পরে পাকিস্তান দ্বিতীয় ম্যাচ হেরে যায় এবং পরের ম্যাচে আবার জিতে। সো সেই মরা পচা পিচ বানায়া যেহেতু পাকিস্তান জিতছে, হয়তো বা ওই পথে আমরা হাঁটবো, এরকম একটা ধারণা মোটামুটি ক্রিকেট সংশ্লিষ্টরা সবাই করেছিলেন। কারণ যে কোনো দল চায় সবার আগে জিততে, তো সেটা যেভাবেই হোক। সো যেহেতু পাকিস্তান একটা পথ দেখাই দিছিল যে অস্ট্রেলিয়ার সাথে কীভাবে জিতবে, কিন্তু আমরা সেই পথে হাঁটিনি। এটা আমি বলবো আমাদের একটি অসাধারণ একটা বিষয়। বাংলাদেশ ক্রিকেট আজ দেখিয়েছে যে না, আমরা কারোর দেখানো পথে হাঁটবো না, আমরা আমাদের স্ট্রেংথের উপরেই চলবো, আমাদের স্ট্রেংথের উপরেই ক্রিকেট খেলবো। বিষয়টা কিন্তু বাংলাদেশের জন্য যে এত সহজ ছিল তা না, কিন্তু আপনারা মনে করতে পারেন যে আমরা 280 রান করছি। দেখেন আজকে বাংলাদেশ কিন্তু একজন প্রপার ব্যাটসম্যান কম নিয়ে খেলছে, বাড়তি বলার খেলানো হয়েছে। সো কোনো কারণে যদি প্ল্যান এক্সিকিউশন না হতো, তাহলে কিন্তু আমাদের রান এত বেশি হতে পারতো না। সো এক্সিকিউশনটাও একটা ব্যাপার, যেটা টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, টিমের যত প্লেয়ার আছে, তারা কিন্তু এই জিনিসটা ভালোভাবে চ্যালেঞ্জটা নিছে এবং সেইভাবেই তারা খেলা ব্যাটিং করেছে। আমরা অনেক বছর ধরে কিন্তু ভালো ক্রিকেট খেলতেছি, কিন্তু আমাদের ব্যাটসম্যানদের জন্যই আমরা ম্যাক্সিমাম সময়েই খেলায় সবসময় পিছিয়ে যেতাম। কারণ আমাদের বলার কিন্তু গত 10 বছর ধরে কিন্তু অনেক ভালো ভালো বলারই, স্পিনার বলেন, ফাস্ট বলারই বলেন, ম্যাচ উইনার কথা যদি বলেন ছিল, কিন্তু ব্যাটসম্যানরা যথেষ্ট পরিমাণে রান না দেওয়ার কারণে আমরা কিন্তু ম্যাক্সিমাম ম্যাচগুলো হেরে যেতাম। সো সেখান থেকে ব্যাটসম্যানরা চ্যালেঞ্জ নিছে এবং খুব ভালো করেই জানে যে স্পোর্টিং উইকেটে খেলতে গেলে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জটা আরও বেড়ে যায়। যদিও এখানে বল ব্যাটে আসে, সঠিক সময়ে আসে এবং একটা সঠিক বাউন্স মেনটেন করে আসে, সো সেখানে কিন্তু খেলাটা সহজ, কিন্তু আবার চ্যালেঞ্জিংও থাকে। কারণ যেহেতু বিশেষ করে বলের সিম হিট করলে কিন্তু বল হঠাৎ করে আপরাইজ হয়, তখন কিন্তু ব্যাটসম্যানদের অসুবিধা হয়। তো সেই চ্যালেঞ্জগুলো নিয়েও কিন্তু খুব ভালোভাবেই আমাদের ব্যাটসম্যানরা সামলাইছে এবং আমি তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই এর জন্য। আসলে আমার কাছে অনেকে আমার সাথে একমত হবেন না, আমি এই জিনিসটা দেখছি যে আমাদের যখন প্রেসিডেন্ট বুলবুল আসলো, এরপরেই কিন্তু আমাদের অনেক কিছুর মন মানসিকতা চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ। আপনারা আগের কথা চিন্তা করেন, পাপনের আমলের কথা চিন্তা করেন, ধান ক্ষেত বানায় বানায় আমাদের বলারদেরকে ইনজুরি, ব্যাটসম্যানদেরকে হার্ডওয়ার্ক করে রান না পাওয়া, মানে কোনো কিছুতেই আমরা কোনোভাবেই একটা, এবং এর আগে আমরা নিজের মাটিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারায় সিরিজ জিতছি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে একটা সম্মান পাওয়া বা একটা যে বাংলাদেশ কিছু করে করে দেখিয়েছে, ওই সম্মানটা আমরা পাচ্ছিলাম না ওদেরকে হারানোর পরেও। তো দেখেন এখন যেইভাবে আমরা পাকিস্তানকে হারালাম, এখন অস্ট্রেলিয়াকে আজকের ম্যাচে নাস্তাবোধ করছি, এবং এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে, এবং নিউজিল্যান্ডকে টেস্টে হারালাম, এইগুলা কিন্তু আস্তে আস্তে ওয়ার্ল্ড ওয়াইড
কথা বলবে বাংলাদেশের জন্য মানুষজন, যে না তারা স্পোর্টিং উইকেটে ম্যাচ খেলে জিতেছে। সো এই জিনিসটা আমি দেখছি বুলবুলে আসার পরে আমাদের টোটাল ক্রিকেটের যে ডিরেকশন এটা চেঞ্জ হয়েছে। আশা করি আমাদের যে দলীয় বাবার দোয়া ক্রিকেট টিম যেটা এখন শুরু হতে যাচ্ছে কমিটি, এরা এই ধারাবাহিকতাটা অন্তত বুঝতে পারবেন এবং বজায় রাখবেন, এবং এটাই ক্রিকেটের জন্য একটি সুফল বয়ে আনবে। সো এখন দেখা যাক। আমি তো আসলে আজকের ম্যাচ দেখে আমার কাছে মনে হয়েছে যে দেখেন বাংলাদেশ যে ডোমিনেট করছে সেটা শুধু ব্যাটিং বা বোলিং না, ফিল্ডিংয়েও ডোমিনেট করছে। আপনি দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়াররা কীভাবে মাঠের মধ্যে কথা বলে বেড়াইছে। এইগুলা থেকে বোঝা যায় যে কনফিডেন্ট বা ম্যাচের নিয়ন্ত্রণটা কাদের হাতে। তারা মন খুলে মাঠের মধ্যে কথা বলতেছে, কোনো প্রকার চিন্তা করা না। যেমন আগে চিন্তা করতো মা ব্রেটলিরা আমি একটা কথা বলবো আমার তো আইসা বাউন্সার মেরা মাথা মুথা কাপা করে ফেলাবে। সো না, ওগুলো এখন আর আমাদের গোনার সময় নাই, আমরা ওগুলো চিন্তাও করি না। বরঞ্চ আনবিলিভেবল রাহিদ রানাকে নিয়ে আমি আলাদাভাবে একদিন কথা বলবো। আমার আসলে খুব কাজের ঝামেলা থাকে, এই জন্য আমি আসলে আমি কিছুটা অলসও, কথা বলা খুব কম করি। কিন্তু আমার অনেক ইচ্ছা আমি যেমন শান্ত, লিটন, তানজিব, তামিম, রানা এদেরকে নিয়ে আমি একটু কথা বলতে চাই একদিন, কিন্তু আসলে কাজের চাপ অলসতামের জন্য করতে পারি না। কাজের চাপটা বেশি আর অলসতামি তার পাশাপাশি, এইগুলো মিলে আমি অনেক পরে কথা বলি, কিন্তু আমার মনে চায় অনেক কথা বলি। তো যাই হোক, বাংলাদেশে আজকে একটা শুভ সূচনা হয়েছে। সবার ধারণাকে ভেঙে বাংলাদেশ একটা স্পোর্টিং উইকেট করছে, এবং সেই স্পোর্টিং উইকেটে মাইন্ড ব্লোয়িং এভরি পার্সন ইন দ্য টিম যেভাবে অ্যাগ্রেশন নিয়ে খেলছে, এটা আমাদের ধরে রাখতে হবে। এবং আশা করি আমরা ওয়ার্ল্ড কাপে একটা ভালো পজিশন নেব। দেখেন একটা জিনিস বলি কি, জেতার থেকে কিন্তু যদি আপনি ইম্প্যাক্ট যদি সমাজে ফেলাতে পারেন না, যেন আপনাকে নিয়ে কথা হবে, সেটা হলো মোর ইম্পর্টেন্ট। আপনার ইন্টেন্সটা দেখতে চায় মানুষ, এবং সেই বীরত্বটাকেই মানুষ ফলো করে। এন্ড অফ দ্য ডেতে সাকসেস এবং ফেলিওর থাকবেই, কিন্তু আপনি কি ইন্টেন্ট, কি পজিটিভিটি সমাজে ছড়াই দিতে পারছেন, সেটাই হলো ইম্পর্ট্যান্ট। সেই কাজটাই আমরা করতেছি। ওয়ার্ল্ড ওয়াইড আমাদের নিয়ে এই বিষয় নিয়ে ব্যাপক কথা হচ্ছে, সামনে আরও হবে। সাকসেস, বাই।